আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে নির্বাচনের জন্য সামরিক বাহিনী সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন তিন বাহিনী প্রধান। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কমিশন। সকালে পটুয়াখালীতে নির্বাচন প্রক্রিয়ার ওপর এক কর্মশালায় তিনি কথা বলেন। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনে এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। গণভোটের প্রসঙ্গ তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের জুলাই সনদের প্রয়োজন নেই, কিছু কিছু উপদেষ্টার স্বার্থেই জুলাই সনদ। ইফতেখার রেজা রিপোর্ট। 7ই নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ। এতে অংশ নেন সারা দেশে বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি সমর্থিত মুক্তিযোদ্ধারা। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে জামায়াত। অভিযোগ করেন, প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি। আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না, এই কথাকে আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। একই সমাবেশে মেজর হাফিজ বলেন, জনগণের জুলাই সনদ দরকার নেই। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন খুচরো রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। এদিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনৈতিক দল ও জনগণের উপর চাপিয়ে দিতে চায়। ঐকমত্য কমিশনেরও একটা মতামত আছে। ঐকমত্য কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐকমত করার জন্য। আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান, জনগণের উপর চাপাতে চান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন। আমির খসরু আরও বলেন, স্থবিরতা কাটিয়ে দেশ বিদেশের বিনিয়োগ বাড়িয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন চায়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন আসলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে
জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজত ইসলামের উদ্যোগে আজমাতে সাহাবা মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সালাউদ্দিন বলেন, হাসিনার সরকার ইসলাম বিদ্বেষী ছিল এবং আলেমদের নির্যাতন করেছে। আল্লাহর হুকুমে কিভাবে তাদের রাজনীতির অবসান হয়েছে সবাই তার সাক্ষী। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আদর্শিক রাজনীতি কায়েম করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং থেকে আরো বেশি লক্ষ্য করি এই জন্য যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এ ধরনের পরিস্থিতি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মনে করে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। সংস্কার রিফর্ম ছিল ওনারই নিজস্ব প্রোডাক্ট এবং উনি ওনার এই সন্তানকে নিজ হাতে ছুরি দিয়ে হত্যা করবেন, এটা জাতি বিশ্বাস করে না। আর যদি এটাই প্রধান উপদেষ্টা করেন তাহলে এটা জাতির সাথে যে ওয়াদা উনি করেছিলেন সেই ওয়াদার উনি ভঙ্গ এবং খেলাপ করবেন বলেই জাতি মনে করবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে বরগুনা জেলায় এনসিপি দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোয়ার্তুমি। এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণের যে বিষয়টি, এই বিষয়টি গোয়ার্তমি, গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটি স্বেচ্ছাচারী যে বিষয় যেটাই বলেন না কেন, আপনারা যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। দেশে দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় বিএনপি ও এর মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক ও পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপি বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘিরে সকাল থেকেই শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছিল। দুপুরে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তাদের মিছিল শেষে কার্যালয়ের সামনে সমাবেশ করে। অন্যদিকে বিএনপিও তাদের সমাবেশকে কেন্দ্র করে মিছিল করছিল। মিছিলটি শহরের নতুন বাজার মোড়ে আসলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ইট পাটকেল ও লাঠি সোঁটা দিয়ে হামলার পাশাপাশি 3টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে সাংবাদিক, পুলিশ সহ উভয় পক্ষে অন্তত 30 জন আহত হন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অন্য কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে সংঘাতেও আমাদের নেতাকর্মীরা জড়িত হয় নাই, বরং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা আক্রমণ করাতে আমাদের নেতাকর্মীরা তখন পাল্টা কয়েকটা প্রতিবাদ করছে এবং আমাদের সদস্য সচিব মহোদয় নিজের সামনে গিয়ে আমাদের যুগ্ম আহ্বায়ক এনামুল ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে। 43 ও 44তম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ আনা চাকরি প্রত্যাশীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে প্রথমে এই চাকরি প্রত্যাশীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠি পেটা করে পুলিশ। এতে আহত হন আন্দোলনকারীদের বেশ কয়েকজন।
পুলিশের দাবি, আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর চড়াও হলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা 2025-এর অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ সহ 3 দফা দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। আগামীতে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, তবে বিচারকদের সেসব উপেক্ষা করে ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচারকদের বদলি ও পদোন্নতিতে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত বলে অভিমত দেন তিনি। বিকেলে রাজধানী ধানমন্ডির একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সব কথা বলেন তিনি। অতীতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে অস্বচ্ছতা ও দলীয়করণের দিকটি উল্লেখ করে আসিফ নজরুল বলেন, কেবল জয় বাংলা কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বললেই বিচারক হওয়া যেত। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় রিমান্ড মঞ্জুর করতেন বিচারকরা। ফ্যাসিস্ট সরকার বিদায় নেয় এখন সেই ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, মানুষকে নির্যাতন না করে বরং দুর্গম জায়গায় বদলি হওয়াও অনেক ভালো। খবরদার এটা করো না, এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। রাজধানী জুড়ে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নিয়মনীতি না মেনে প্রধান সড়কে বাধাহীনভাবে চলছে মোটর চালিত যানটি। বেআইনি এসব অটোরিকশা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই পুলিশ প্রশাসনের। অনিয়মে নীরব স্বীকৃতি যেন দিয়ে যাচ্ছে সরকারি সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, নগরীর ক্যান্সারে পরিণত হয়েছে এই যানটি। নাজিবুর রহমানের রিপোর্ট। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছাতে নাগরিকগণ বাধ্য হয়ে নিজেকে সঁপে দিচ্ছেন ব্যাটারি চালিত অটোরিকশায়। মাত্র কয়েকশো টাকার ব্রেক প্যাড দিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ছুটছে নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে, অথচ এই বাহনটির অনুমোদনই নেই। রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার একপাশের সড়ক প্রায় 70% দখলে রেখেছে দ্রুতগতির এ যানটি। গুরুত্বপূর্ণ এই সড়কে উল্টো পথে চলতেও দ্বিধাবোধ নেই কারো, মানছেন না ট্রাফিক নিয়মও। এ সব কিছুই ঘটছে পুলিশের চোখের সামনেই। এটা আমরা জানি উল্টো পথে আসার নিয়ম নাই, কিন্তু যাত্রী এখন এখানে নামে দেয়, আমি গাড়িটা ঘুরাইতে চাই। যাত্রী তো নাই তো আমি চালাইতাম না। যাত্রী বলে তো সামনে একটা গাড়ি গেছে, আপনি যাবেন না কেন? একটা যাচ্ছে আর একটা আসতেছে, ডান পার মানে একটু বেরিয়েছিল, এত জোরে গেছে পুরো পাউডার আলাদা হয়ে চলে গেছে। নগরীর মগবাজার, পুরান ঢাকা, শাহবাগ সহ ধানমন্ডি এলাকাতেও থেমে নেই অটো চালকদের দৌরত্ব। যখন যেভাবে খুশি দ্রুত গতিতে ছুটছেন, আর বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। সড়কে চলাচল করা অন্য যানবাহনগুলো নিরাপদ নয় ব্যাটারি চালিত অটোরিকশার নৈরাজ্যের কাছে। এত সব অভিযোগ, তবুও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছে না পুলিশ। এখানে কিন্তু অনেকগুলো সংস্থা মিলে কাজ করা, এটা শুধুমাত্র কিন্তু পুলিশের একার কাজ না। অটোরিকশার সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ঢাকাসহ সারা দেশের জন্যই তা অশনি সংকেত হিসেবে দেখছেন গণপরিবহন বিশেষজ্ঞরা। অটোরিকশা এখন আমি বলবো যে আমাদের সড়কের একটা ক্যান্সার। এখন এটাকে নিয়ন্ত্রণ করাটা আমি মনে করি ভীষণ চ্যালেঞ্জিং হবে। রাতারাতি এই অটোরিকশা আপনি সড়ক থেকে তুলতে পারবেন না, আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে রিভার্স গিয়ারে কিভাবে ধীরে ধীরে কমানো যায়। অন্তর্বর্তী সরকার অটোরিকশার জন্য নীতিমালা তৈরি করার কথা বললেও এখনও তা আলোর মুখ দেখেনি। এমনকি শহর জুড়ে কী পরিমাণ রিকশা চলছে তার হিসাবও নেই কোনো সংস্থার কাছে। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য বলছে, গত এক বছরে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। আর এতে নতুন করে সড়কের ব্যাধিতে পরিণত হয়েছে এই যানবাহনটি, যেখানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন শুধু নীতিমালা প্রণয়নে নয়, নীতিমালার সঠিক বাস্তবায়নে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশন নিজেরাই অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা
জহিরুদ্দিন স্বপন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডি CGS ও FES আয়োজিত পলিটিক্যাল ল্যাব ওয়ার্কশপের সমাপন অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন, 2024-এর 5ই অগস্টের পর সুবিধা নেওয়ার ক্ষেত্রে সবার মধ্যে এক ধরনের গোপন ঐক্য দেখা গেছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। সংলাপে অংশ নেয়া জাতীয় নাগরিক পার্টি NCP যুগ্ম সদস্য সচিব ডক্টর তসনিম জারা বলেন, এদেশের মানুষ বারবার রক্ত দিয়েও প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। এবার পুরনো ধারার রাজনীতি বন্ধ করার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে সংস্কারের প্রস্তাব করা হয়েছে। ঠিক যেই ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে প্রত্যেকটা নাগরিকের অধিকার কেড়ে নেয়ার একটা মেকানিজম তৈরি হয়েছিল, সেই মেকানিজম অটুট রেখে ওই জায়গায় হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমত কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপির এক আসনের প্রার্থীর গত 1 বছরের চাঁদার টাকা দিয়েই গণভোট আয়োজন করা সম্ভব। বিকেলে রাজধানী বিএম মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ জারি হওয়া লজ্জার উল্লেখ করে অবিলম্বে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার সামনে স্বাক্ষর করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এনসিপির এই শীর্ষ নেতা। গণভোট নিয়ে বিএনপি জামায়াত গোপন সমঝোতার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। শিক্ষা ব্যবস্থায় নবজাগরণের পথে হাঁটছে দেশের মাদ্রাসা শিক্ষা, এমন মন্তব্য করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ইসলাম ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় মেলবন্ধনের ফলে সমস্ত প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখছে মাদ্রাসা শিক্ষার্থীরা। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রথম এলামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসব কথা বলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, শুধু ধর্মীয় শিক্ষা নয়, জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলে কর্মজীবনের সব শাখায় অবস্থান নিতে পারবে মাদ্রাসার শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে আমার দেশ সম্পাদক বলেন, দেশে পরিবর্তন হয়েছে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানে সম্মুখ সারি যোদ্ধা ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এক ধরনের আমি মনে করি বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে এবং বাংলাদেশ পরিবর্তন হয়েছে মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। এই জন্যে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম, আমার সম্মান সকল শহীদদের প্রতি। নির্বাচন ঠেকাতে অশুভ শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। রাজধানীর সবুজবাগে লায়ন্স ক্লাব, আহমেদবাগ ক্লাব ও প্রতিক্ষণ সমাজ কল্যাণ সংস্থার যৌথ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়। পরে খিলগাঁও গার্লস অ্যান্ড স্কুল কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন, সৎ শিক্ষা, শিষ্টাচার ও সত্যের পথে চলাই তরুণদের মূল দায়িত্ব। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। শেষে তিনি তারুণের প্রথম ভোট ধানে শীষে দেওয়ার আহ্বান জানান। জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে সুষ্ঠু ভোট হবে, সাজানো ছক এলোমেলো হয়ে যাবে। তাই জাতীয় পার্টিকে ব্যান্ড করার জন্য অন্য দলের প্রক্সি হিসেবে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে ব্যান্ড করার দাবি তুলেছে। বিকেলে রংপুরে জাতীয় পার্টির কর্মী সভা শেষে তিনি একথা বলেন। কারণ জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে, সুষ্ঠু ভোট হলে ভোটের সাজানো ছক এলোমেলো হয়ে যেতে পারে। জাতীয় পার্টি বাংলাদেশের 4টি বড় দলের মধ্যে একটি, এবং অতীত ইতিহাস বলে যে 4টি দলের মধ্যে 2টি দলকে যদি বাদ দিয়ে কোনো ভোট হয়, সে ভোটটি একতরফা হয়। গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টির ব্যানের কথা বলছে,
তাদের সাথে আমাদের কোনো আসনের কনফ্লিক্ট নাই, তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তারা আমাদের খুব প্রিয় পাত্র। তবে তারা অন্য কোনো দলের প্রক্সি হিসাবে জাতীয় পার্টিকে ব্যান করতে চাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যীয় বিএনপি সভাপতি এম এ মালিক বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বানে সিলেটের দক্ষিণ সুরমায় আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর। আর নাটোরে তেবাড়িয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। নোয়াখালীতে যুবদলের র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে কুষ্টিয়ার মিরপুরে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টাইমসের সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল হালিম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার রাত ১টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ২টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সাংবাদিকরা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া আব্দুল হালিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা থেকে শুরু হওয়া অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর শ্রমিক নেতা ও বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলে। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি লাভজনক ও সফলভাবে পরিচালিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সরকার এটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে। সরকারকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান শ্রমিক নেতারা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।